নমস্কার, শুরু করছি বাংলা বলছে। রাত পোহালে বিহারে প্রথম দফার নির্বাচনের ভোট গ্রহণ, আর তার ঠিক আগে রাহুল গান্ধী তিনি আবারও বোমা ফাটালেন। এবার এইচ ফাইলস। বিহারের ভোট গ্রহণের ঠিক আগের দিন দাঁড়িয়ে তথ্য দিয়ে তিনি অভিযোগ করলেন যে হরিয়ানায় রীতিমতো অপারেশন সরকার চুরি হয়েছে। শুধু ভোট চুরি নয়, তার অভিযোগ যে ব্যাপক হারে সেখানে কারচুপি হয়েছে, এবং সেই কারচুপি হয়েছে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পার্টনারশিপে। রাহুল গান্ধীর অভিযোগ, এক ব্রাজিলিয়ান মডেল তিনি নাকি হরিয়ানায় 22 জায়গায় ভোট দিয়েছেন। অর্থাৎ ওই ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করা হয়েছে 22 জন ভোটারের পরিচয়পত্রে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর আরও অভিযোগ যে একই মহিলার ছবি 223টা ভোটার আইডিতে ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশন রাহুল গান্ধীর এই অভিযোগ অস্বীকার করছে। তাদের প্রশ্ন যে কেন এই বিষয়ে বিএলএরা অর্থাৎ কংগ্রেসের যে বুথ লেভেল এজেন্টরা তারা কেন এই বিষয় গোচরে আনেননি এতদিন, কেন বিহার ভোটের আগে দাঁড়িয়ে এই অভিযোগ করা হচ্ছে। তারা প্রশ্ন তুলছেন যে কেন এই সম্পর্কে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি। আর বিজেপি সুর চড়িয়ে পাল্টা দাবি করছে যে বিহার ভোটে যে কংগ্রেসের তথা মহাগঠবন্ধনের ভরাডুবি হবে সেই দেওয়াল লিখন পড়তে পারছেন রাহুল গান্ধী, এবং যে কারণেই বিহারে ভোটের একদম দরজায় দাঁড়িয়ে তিনি আগে থেকেই অজুহাত খাড়া করছেন। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শতরূপা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, এবং রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি। আমি আলোচনায় আসার আগে দেখাবো যে ভোট চুরি নিয়ে এই এইচ ফাইলস রাহুলের। দেখুন, इसकी एज क्या है, ये कहां की है, इसका नाम क्या है। এসআইআর নিয়ে যখন সরগরম বিহার থেকে বাংলা, তখন ফের কেন্দ্রীয়ভাবে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। এদিন এক মহিলার ছবি দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন ইনি কে। পরে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন 2024 সালে হরিয়ানার 22টি ভোটারের এপিক কার্ডে এই ছবি লাগানো ছিল। हरियाणा की जनता से पूछना चाहता हूं कि ये कौन है, इसकी एज क्या है, ये कहां की है, इसका नाम क्या है। ये आपको बता सकता हूं, कभी इसका नाम सीमा, कभी स्वीटी, कभी सरस्वती। 22 बार 10 बूथ में इसको वोट देने का मौका मिलता है। हरियाणा की नहीं है, हिंदुस्तान की नहीं है, ब्राजील की है, मॉडल है, हरियाणा की वोटर लिस्ट पे है। चेक करना है तो वो उस पे आप उसको स्कैन कर दीजिए, देख लीजिए। इससे क्या पता लगता है, इससे पता लगता है कि ये सेंट्रलाइज्ड ऑपरेशन है। क्यों? क्योंकि ये 10 बूथ में इसकी फोटो आती है, ये सेंटर से डेटाबेस में ये डाला गया है। রাহুলের দাবি হরিয়ানায় সিস্টেমেটিক ম্যানিপুলেশন হয়েছে, কেন্দ্রীয়ভাবে জালিয়াতি করেছে নির্বাচন কমিশন। বিজেপির পরিকল্পনা অনুযায়ী এসব হয়েছে, আর তার ফলে সেখানে জাল ভোট পড়ে 12%, আর তার জন্যই সেখানে হারতে হয়েছে কংগ্রেসকে। 25 lakh, we have crystal clear proof that they are fake, that they either don't exist, or they're duplicate, or they're designed in a way for anybody to vote. 2 crore total voters, vote chori of 25 lakhs, possibly more, but confirmed bias of 25 lakhs. That means 1 in 8 voters in Haryana are fake. কংগ্রেস নেতার অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ কমিশন। তাদের প্রশ্ন, কংগ্রেসের পোলিং এজেন্টরা এ নিয়ে তখন আপত্তি তোলেননি কেন? কমিশন তো চাইছে ভোটার তালিকা সংশোধন করতে, তার জন্যই তো এসআইআর। তাহলে এসআইআরকে সমর্থন না করে বিরোধিতা করছেন কেন রাহুল? রাহুলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তারা বলছে এর আগেও এক মহিলার ছবি দেখিয়ে ভোট চুরির অভিযোগ করেছিলেন রাহুল, কিন্তু তখন সেই সত্য সামনে এসেছিল। এখন আবার হাস্যকর অভিযোগ করছেন তিনি। श्रीमान राहुल गांधी ने फिर से कुछ ऐसे बातें जो अपना विफलता को छुपाने के लिए प्रेस को एड्रेस किया। मैं सबसे पहले तो ये कहना चाहता हूं कि पिछले पार्लियामेंट सत्र में एक महिला का तस्वीर लेकर के, मिंता देवी नाम की एक महिला का तस्वीर को टी शर्ट में छपवा करके
पार्लियामेंट के परिसर में घूमते रहा और उसको इतना उछला, शाम तक वो महिला ने इतना डांटा कांग्रेस पार्टी को कि उसको उम्र को 124 बता करके जितना बदनाम किया। तो ऐसा नकली फोटोग्राफ, नकली नाम, नकली इशू लेकर के राहुल गांधी और कांग्रेस पार्टी समय समय में बोलते रहते हैं, आप सबको अच्छी तरह से मालूम है। आज उन्होंने बिहार में 2 दिन बाद पोलिंग होगा और उससे हट करके हरियाणा का कहानी सुना रहे थे। इससे साफ मालूम हो गया कि बिहार में तो कुछ बचा नहीं है, इसलिए ध्यान को भटकाने के लिए हरियाणा के इशू को लेके आ रहे हैं और फजूल के बातें लेकर के एक प्रस्तुतिकरण किया है। मैं उस पर नहीं जाना चाहता हूं क्योंकि सब फर्जी था और कुछ विदेशी महिला का नाम जिक्र कर रहे थे वो। अब चुनाव के समय वो विदेश जाता है, पार्लियामेंट चलते समय राहुल गांधी छुपके से कंबोडिया निकल जाता है, थाईलैंड निकल जाता है। बिहार में चुनाव प्रचार चल रहा है, वो कोलंबिया चले गए। तो वो विदेश जाते रहते हैं, तो उसको विदेश से जो उसको प्रेरणा मिलता है उसको लेकर के उसके कुछ टीम है वो क्या तैयारी करते हैं उनको दे देता है, फिर आपका समय को बर्बाद करते हैं। হরিয়ানা দেখেছেন, দিল্লি দেখেছেন, এবার বিহার দেখবেন। 15 তারিখ তৈরি থাকুন, তৈরি করার মহড়া শুরু করেছে রাহুল গান্ধী। কি বলবেন? জাল ভোটার বা কি ভোটার, ইভিএম এ গন্ডগোল, কিছু একটা বলতে হবে তো, ওটা বলবেন। ভোটের আগে হেরে গেল। কালকে ভোট, আজকে যিনি সবচেয়ে বড় নেতা দেশের, মানে বিরোধীদের, আর তারপরে এত স্পোর্টিং, মানে যেখানে টি শার্ট পরে জলে ঝাঁপ দিচ্ছেন। এরকম একজন মাটির কাছাকাছি থাকা মানুষ নেতা, তিনি আজকে এই স্টেটমেন্টটা করলেন, পরশু করতে পারতেন, ঠিক ছিল। বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট। তার আগে রাহুলের এই এইচ ফাইলস নতুন বিতর্ক সামনে এনেছে। বিজেপির মতে এই বোমায় কোনো মশলা নেই। অন্যদিকে কংগ্রেসের দাবি, বিজেপির সব জালিয়াতি ফাঁস করে দিয়েছেন বিরোধী দলনেতা। রাজনৈতিক এই আকচি এখন কোন পথে এগোয় সেটাই দেখার। কলকাতা টিভি। আমি শতরূপার কাছে আসবো। শতরূপা, আমরা রিলসে দেখেছি সম্প্রতি কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস, তাই নিয়ে প্রচুর শোরগোল হয়েছে, বিতর্ক হয়েছে এবং তোমাদের তরফ থেকে ভীষণভাবে তাই নিয়ে রীতিমতো উচ্ছ্বাস দেখা গেছে। তুমি শুরু থেকেই হাসছো কেন বুঝতে পারছি না। এতদিন ভোট চুরির অভিযোগ ছিল, এবার অভিযোগ করছেন রাহুল গান্ধী যে হরিয়ানায় তোমরা গোটা সরকারটাকেই চুরি করেছো এবং তিনি রীতিমতো তিনি তথ্য দিয়ে 223টা কেন্দ্রে এক মহিলা, তিনি ভোটার এবং তিনি যে ভোটার একই ছবি তার, ব্রাজিলিয়ান মডেল, তিনি 22 বার ভোট দিয়ে গেছেন। তোমরা এই রাজ্যে বলো দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যান, তো ব্রাজিল থেকে আমদানি করা হচ্ছে। শোনো মফিয়া, আজকে তোমাদের তরফ থেকে যখন আমার কাছে মানে আমার পার্টি জানালো যে তোমাদের চ্যানেলে আছে, তোমাদের তরফ থেকে যে টপিকটা এসছে সেটাতে আমি দেখলাম কি হাইড্রোজেন বম ফম নাকি ফাটিয়েছে। আমি যখন খবরে দেখছিলাম আমি ভাবলাম যে উনি বোধহয় কোনো ক্লাস নিচ্ছেন বোধহয়, এই এনিওয়ান করে প্রশ্ন করছে, যেরকম প্রফেসররা করে রাহুল গান্ধী। এবার তারপরে শ্রমিকদা বলেই দিয়েছে যে মানে এত সুন্দর উনি কথাবার্তা বলেছেন, এই সব 22টা ছবি দেখিয়ে বেসিক্যালি উনি একটা মহড়া গোছের করেছেন যে এরপরে যখন বিহার ইলেকশন হারবে এবং তারপরে যখন প্রেস কনফারেন্স হবে তখন কি বলবেন, এরকম একটা প্র্যাকটিস। তো আমার এখানে দুটো প্রশ্ন আছে। আমি যতদূর যা বুঝলাম এই 22টা মডেল দেখে, বা মানে একটা মানুষের একজন মডেলের 22টা ছবি দেখে, যে এই কথাগুলো যদি আদৌ হয়ে থাকে, আমি জানি না, বলছে যখন নিশ্চয়ই হয়েছে, তাহলে তো এটা ইলেকশন কমিশনকে জানানো উচিত, ইমিডিয়েটলি জানানো উচিত। যেটা ইলেকশন কমিশন বলেইছে যে এসআইআর চলছে, এসআইআর বিরোধিতা না করে কংগ্রেসের যে বিএলএরা আছে, তুমি জানো প্রত্যেকটা পার্টিরই বিএলএ আছে, দ্যাট ইজ এ লেজিটিমেট পার্সন, মানে সে তার থাকারই কথা, তারই এগুলো পয়েন্ট আউট করে দেবার কথা। যদি এসআইআর ফর্ম যতক্ষণে হচ্ছে এগুলো যদি বেরিয়ে থাকে, তো তাহলে তো এইখানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে এই ধরনের এনিওয়ান নাম বলো, কজন আছে, কার ছবি, এই ধরনের করার তো কোনো যুক্তি নেই। আর তাছাড়া উনি সত্যি নৌকো থেকে ঝাঁপিয়ে সাঁতরে মানুষের সঙ্গে এক হয়ে যখন দেখছেন যে বিহারও হেরে যাচ্ছে, চলে গেলেন উনি হরিয়ানায় ফোকাস করতে। তো চালিয়ে যাক,
ওনার ধারণা যে না, হচ্ছে কি প্রশ্নটা লাল হচ্ছে, এক সেকেন্ড, ঝুড়ি প্রশ্নটা নিয়ে হচ্ছে চলে গেছে। বিহারের সময় কেন হরিয়ানার কথা বলছেন, এই বক্তব্য থাকতে পারে। তিনি নদীর পুকুরে কেন ঝাঁপ দিয়েছেন সে বক্তব্য থাকতে পারে, কিন্তু এই কোনো বক্তব্য দিয়েই তো তার যে অভিযোগটা সেটা খণ্ডন করা যাচ্ছে না। তার অভিযোগটা খণ্ডন করার জন্য তো তার পুকুরে ঝাঁপ বা না, কেন না, তিনি একদমই বিহার নিয়ে না। কথা বলছেন না হরিয়ানা নিয়ে কথা একদমই বলছেন, না। এগুলো এনাফ নয়, যথেষ্ট না, নয়। একদমই না। কারণ মানে প্রথম কথাটাই হচ্ছে যে বিজেপির রাহুল গান্ধীর কথাটা খণ্ডন করারই কথা নয়, কারণ তো একবারও বলেনি যে বিজেপি করেছে, উনি বলছেন অবশ্যই ইঙ্গিতে, কিন্তু এটা তো বিজেপির দায় নয়। ইলেকশন কমিশন অলরেডি বলেছে যে একেবারে নস্যাৎ করে দিয়েছে এবং বলেইছে যে যদি এটা হয় তাহলে কংগ্রেসের বিএলএরা যেখানে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন, বিরোধী দলনেতা প্রশ্ন তুলছেন, করতে পারি অন্য ইন্ডিয়া জোটভুক্ত অন্য দলগুলো সবাই তারা মিলে গেছে প্রশ্ন বলতে তুলছেন, শুনলাম আমি। সেখানে তিনি ইলেকশন কমিশনেরই বক্তব্য এবং ইলেকশন কমিশনের যে বক্তব্য, ইলেকশন কমিশন এটা কাউন্টার করুক না, তথ্য দিয়ে কাউন্টার করুক করছে না। তো, করবে বোধহয়, করবে। ওর তো আজকে বলেছে এবং ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে বলেছে দিস ইজ নট দ্য ওয়ে, ইউ কাম এন্ড কমপ্লেন, উই উইল গিভ দ্য রাইট। অলরেডি বলে দিয়েছে বোধহয় ইলেকশন কমিশন। প্রদীপ্ত, এই হরিয়ানা ফাইলস নিয়ে, এইচ ফাইলস নিয়ে তোমাদের কি বক্তব্য? দেখো দিদি, আমরা বারংবার বলেছি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফেব্রুয়ারি মাস থেকে পরপর বলে গেছেন অক্টোবর মাস অবধি, যে একটা বাইরের রাজ্য থেকে অন্যান্য ভোটারদের নিয়ে এসে এখানে তার একটা ব্যবস্থাপনা করার চক্রান্ত চলছে। এবং এই যে এসআইআর নামে 1,25,00,000 লোকের নাম বাদ দেওয়া এবং সেখানে একটা নির্দিষ্ট জনজাতিকে বাইরের দেশের থেকে যাদেরকে আনা হয়েছে বলে অভিযোগ হচ্ছে তাদেরকে সামনে দাঁড় করিয়ে পিছন থেকে এই ধরনের চক্রান্ত হবে, এটা আমরা আগেও বলেছি। প্রদীপ্ত, এই যে কথাটার মধ্যে যেটা আজকে ইলেকশন কমিশন সূত্রেও যেটা বলা হচ্ছে যে এইটার মধ্যে কোথাও একটা ডাইকোটমি থাকছে না, যে একদিকে তারা যেমন রাহুল গান্ধী নিয়ে বলছেন, যে রাহুল গান্ধী তাহলে যেটা বলছেন এটা কি আসলে এসআইআর এর পক্ষে বলছেন? কারণ এসআইআর এর যে লক্ষ্য, যে অবজেক্টিভ, সেটা তো হচ্ছে যাতে ভুয়ো ভোটার বাদ দেওয়া হয়। আর রাহুল গান্ধী আজকে তথ্য তুলে ধরছেন যে ভুয়ো ভোটার কিভাবে রয়েছে এবং কোথায় বাল্ক ভোটার রয়েছে, কোথায় ডুপ্লিকেট ভোটার্স রয়েছে, এই সমস্ত তিনি তুলে ধরছেন। কাজে তিনি পরোক্ষে এসআইআর এর প্রয়োজনের ওপরই সওয়াল করছেন কিনা। তুমিও এখন যখন বলছো যে বাইরে থেকে এখানে ভোটার নিয়ে আসা হচ্ছে, তুমি কি আসলে ঘুরিয়ে সেই এসআইআর এর পক্ষে বক্তব্য রাখছো না? আমি শেষ করে নি, আবার বলছি যে এসআইআর এর পক্ষে তখন বক্তব্য রাখার প্রসঙ্গ আসবে যখন ভুয়ো ভোটারের প্রসঙ্গ আসবে, কিন্তু যখন মাল্টিপাল এন্ট্রির প্রসঙ্গ আসবে এবং সেটা ইসিআই নিজের দায়িত্বের থেকে সরে আসবে, প্রবলেমটা সেখানে। ইলেকশন কমিশনের 2023 সালের 16 নম্বর ক্লজটা তোমার মনে আছে দিদি? সেখানে পরিষ্কার বলছে এটা 1991 সালের আইনটাকে কেন এভাবে সরিয়ে দেওয়া হলো, কেন সেখানে বলা হলো যে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনের যে অন্যান্য সদস্যরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাপনা করা যাবে না, তাদের বিরুদ্ধে কেন কোর্টে ক্রিমিনাল বা সিভিল প্রসিডিংস করা যাবে না। অর্থাৎ আপনি প্রথম থেকেই তাদের একটা প্রোটেকশন দিয়ে রাখলেন আইনের মাধ্যমে, 2023 সালের আইনে, এবং আপনি বলেন যে গণতন্ত্রের পূজারী, কিন্তু আপনি বেশিরভাগ আইন পাশ করে নেন বিরোধীদের বাদ দিয়ে। সব থেকে বেশি বিরোধীদের আপনি বাদ দিয়েছেন আপনার পার্লামেন্টে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যে গণতান্ত্রিক, এই অভিযোগটা যেমন সত্য, আবার সিএ এর মতো আইন যখন পাস হয়েছে সেই সময় তোমরা অ্যাবস্টেইন করেছো। অ্যাবস্টেইন, আমি যদি আমাদের যিনি প্রাক্তন অর্থমন্ত্রী যিনি গত হয়েছেন, তিনি যখন বিরোধী দলে ছিলেন তার কথা যদি বলি, তিনি বলেন যে অ্যাবস্টেইনটাও এবং ডিসরাপশনটাও গণতন্ত্রে পার্লামেন্টের একটা অধিকার, এবং অ্যাবস্টেইন করেও আমরা বলতে পারি যে আমরা বিরোধিতা করছি, এটাও বিরোধিতার একটা পথ। আমি যখন মারতেও পারি, আমি তখন চুপচাপ বসেও থাকতে পারি, দুটোই বিরোধিতার পথ হতে পারে। ফলে বিরোধিতার পথ কে কেমন নেবে সেটা তার দলের প্রসঙ্গ। দিদি, তুমি কেন ভুলে যাচ্ছ যে আজকে মতুয়াদের একই সঙ্গে সিএ এর ক্যাম্প করা হচ্ছে, আবার একই সঙ্গে তুমি বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিচ্ছ? তাহলে তুমি আমাকে বলো যে বিজেপি কি বনগা উত্তর, রাহুল গান্ধীর আজকের এই যে অভিযোগটা, সেই অভিযোগটাকে তোমরা এন্ডোর্স করছো? আমি যেটা বলার চেষ্টা করছি যে তার মানে কি এটা বলতে চাইছি যে এই যে এন্ডোর্সমেন্টটা সেটা বিজেপি নিজে করছে। তার কারণ অসীম সরকার থেকে শুরু করে অশোক কীর্তনিয়া, এরা যারা এখন বিজেপির বিধায়ক হয়ে রয়েছেন, তারা কি বাংলাদেশি? আমি আসবো, আমি একটু সায়নের কাছে আসি। সায়ন, রাহুল গান্ধীর আজকে এইচ ফাইলস এবং সেখানে ব্রাজিলিয়ান মডেল থেকে শুরু করে সেখানে একই মহিলার 223টা ভোটার আইডিতে ছবি, এই সমস্ত তথ্য তিনি তুলে ধরেছেন এবং বলছেন যে রীতিমতো অপারেশন সরকার চুরি হয়েছে। ভোট চুরি শুধু নয়, মেয়র ভোট চুরি নয়। অন আ লাইটার নোট, মানে এত তো গম্ভীর আলোচনা হবে, তার শুরুতে একদম লাইটার নোট। এই শতরূপাদিরা এতদিন ধরে বাংলাদেশি পাকিস্তানি বলে যা চেল্লামেল্লি করছিল, এখান থেকে নজর সরিয়ে এখন একটু আমরা ব্রাজিলের দিকে গেছি, সাম্বা ডান্স। সবাই, আমার আশা করি সবাই একটু স্বস্তি নিচ্ছে, যে একটা অন্য দেশের গল্পও এসছে।
এবং সত্যিই তো তৃণমূল এবং শুধু এবং এতদিন ধরে পেলে ballot পেলে চুরিয়ে খেয়েছে, পেলে ballot রোনাল্ডো চুরিয়ে খেয়েছে বলে যা আসছিল। পেলে রোনাল্ডো রোনাল্ডিনো নেইমার পেলে, তাদের পেলে। দেশ, ঠিক, ব্রাজিলের ঠিক, সঙ্গে তো একদম, ভারতীয়রা একটু একদম। কানেক্ট করেন। একদম 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 একদম। এবং সবচাইতে বড় কথা দেখো, তৃণমূলের ঘাড়ে এতদিন শুধু একা বোঝা চাপ ছিল যে তৃণমূল পঞ্চায়েত ভোটের সময় ব্যালট চিবিয়ে খেয়ে নিয়েছে, কিন্তু আসলে ভোট চুরি যে সিস্টেমেটিক ওয়েতে করা যায় এবং ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে করা যায়, এবং সেটা সরকার তৈরি করবার জন্য, অবশ্যই বিরোধী দল তৈরি করবার জন্য নয়, তো সেটা আজকে কার্যত সামনে চলে এসছে এবং এটা এটা আস্তে আস্তে প্রমাণিত সত্য হিসেবে সামনে আসছে। আমি মতিয়াদি বলবার আগে, যেহেতু রাজনৈতিক আলোচনা, আমি খালি একটা বক্তৃতাকে কোট করছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট বক্তৃতা, বাবা সাহেব আম্বেদকর, 1949 সাল 25শে নভেম্বর, দ্য গ্রামার অফ অ্যানার্কি, যে ভারতবর্ষের যা যা সংসদীয় ব্যবস্থা ব্রিটিশরা আসবার আগে ছিল তা একটা নির্দিষ্ট ওয়েতে নয়, কিন্তু গোটা ভারতবর্ষের বুকে, গোটা দেশের বুকে যে সংসদীয় ব্যবস্থা ছিল, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেটা হারিয়ে গেছিল ব্রিটিশরা আসবার পরে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট বক্তৃতাতেও বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, এই যে আমরা নতুন করে সবকিছু শুরু করছি, এটাও গিয়ে মাঝপথে আবার হারিয়ে যাবে না তো? এটা সবচাইতে বড় কোয়েশ্চেন। ভারতবর্ষের মতো এই বৃহৎ গণতান্ত্রিক দেশে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কোয়েশ্চেন উঠে যাচ্ছে, লেজিটিমেসি অফ স্টেট তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি তোতলাচ্ছে। লজ্জা লাগা উচিত। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে পারি, লজ্জা লাগা উচিত। এর উত্তর দিতে হবে। দেখো, একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসতে পারে যে ইলেকশন কমিশনকে নিয়ে প্রশ্ন উঠবে কেন, বা ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তা নিয়ে প্রশ্ন উঠবে কেন। আমি তোমাকে এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। এক্ষুনি শতরূপাদি বলছিলেন তো যে ইলেকশন কমিশনের বিষয় ইলেকশন কমিশন উত্তর দেবে, বিজেপির কোনো দায়ভার নেই। আমি তোমাকে বলছি, আজকের যে ইলেকশন কমিশনার রয়েছেন, তাকে অ্যাপয়েন্টমেন্ট করবার জন্য সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছিল, যে 3 ম্যানস কমিটি, 3 ম্যানস কমিটির একজন হচ্ছে দেশের প্রধান বিচারপতি, একজন হচ্ছে লোকসভার বিরোধী দলনেতা, এবং তৃতীয় ব্যক্তি ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এবং তার সাথে থাকবে বিরোধী দলনেতা। সেটাই বিজেপির সরকার পাল্টে দিয়ে করলো, দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, তার সাথে প্রধান বিচারপতি নয়, সেখানে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ বিজেপি 2:1 নিজের মনের মতো লোক বসিয়ে গোটা গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে দিচ্ছে আজকে। আমি আসবো সায়ন তোমার কাছে, আমি আসবো সায়ন, ডেফিনেটলি এই পয়েন্টটা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে এই যে ইলেকশন কমিশনার নিয়োগের যে পদ্ধতিটা ছিল, যে এক সেকেন্ড আমি আসবো প্লিজ সায়ন তোমার কাছে, তাতে যে বদল, সেটাই কি তাহলে এই অবজেক্টিভগুলো, সেগুলোর কথা মাথায় রেখে? কিন্তু আমার চন্দনদার কাছে প্রশ্ন, চন্দনদা, ইলেকশন কমিশন বা বিজেপির তরফ থেকে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, যে এক, যদি সত্যি একজন মহিলার ছবি 223টা ভোটার আইডিতে থাকে, যদি এই ব্রাজিলিয়ান মডেল 22টা জায়গায়, 22টা, হ্যাঁ ডেফিনেটলি ব্রাজিলিয়ান মডেল তো আসেনি, তার ছবি দেওয়া হয়েছে, 22টা জায়গায় ভোট দেন, যদি এত সংখ্যায় আপনার ডুপ্লিকেট ভোটার্স থাকে, এবং যেটা রাহুল গান্ধী অভিযোগ করছেন, সেটা দেখতে গেলে প্রতি 8 জনে একজন ভুয়ো ভোটার, ভাবা যায় না, হিউজ। ভেরি ভেরি ইন্টারেস্টিং। তাহলে আপনাদের বিএলএরা কি করছিল, আপনাদের বুথ লেভেল এজেন্টরা কি করছিল? আমি ঠিক ওই জায়গাটাতেই আসছি। আমি একেবারে শুরুতে তোমাকে যেটা বলি, প্রদীপ্ত এবং সায়নের ক্লু আমি নেব না। তার কারণ হচ্ছে যে এরা যথার্থভাবে নিজের দলের ব্যাখ্যা করেছেন, কিন্তু বাস্তবতার ব্যাখ্যাটাও তার মধ্যে থেকে বেরিয়ে এসছে। আমার যেটা আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে একটা সিরিয়াস আলোচনায় শতরূপার ওই স্মাইল বিহাইন্ড দি ডার্কনেস, এরকম একটা ব্যাপার ছিল যে বোধহয় এটাকে কাভার করা যাবে, বাট একটা ব্র্যাকেটের মধ্যে তুমি যখন নিয়ে এলে ইলেকশন কমিশন এবং বিজেপি, আমি ঠিক ওই জায়গাটাতেই ফোকাস করতে চাই, ইলেকশন কমিশন এবং বিজেপি। তুমি একটা জিনিস বোঝো, এসআইআর তো হরিয়ানাতে ছিল না, এসআইআরের রেজলিউশন হরিয়ানাতে ছিল না। হরিয়ানাতে যখন নির্বাচনটা হয়েছে তখন আমরা প্রোটেস্ট করেছি, 22টা কেস ফাইল দেখে নিতে পারে, 22টা চ্যালেঞ্জ করেছি, এবং সেটা এখনো পর্যন্ত পেন্ডিং। তুমি খুব ভালো করে জানো বিচার ব্যবস্থা, স্লট গতি, এটা নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় করেছি। না, তাহলে আমার এখানে প্রশ্ন, চন্দনদা, আমি যদি খুব ভুল না করে থাকি, 7 অগস্ট প্রথম প্রেস কনফারেন্স করেন, অর্থাৎ প্রথম বোমাটা ফাটান রাহুল গান্ধী। সেই 7ই অগস্টের পর আজকে হচ্ছে 5ই নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, পার্টিকুলারলি এই ভোট চুরি বা এখন এই অপারেশন সরকার চুরি, এটা নিয়ে রাহুল গান্ধী কোর্টে গেছেন। এটা নিয়ে আমি বলছি না
তার আগে হরিয়ানার সময় কে কোর্টে গেছেন, এসআইআর নিয়ে কে কোর্টে গেছেন। আমি বলছি যে তথ্যগুলো তিনি দেখাচ্ছেন, তথ্যগুলো যে কোনো সাধারণ মানুষ যদি দেখে যে অ্যাপারেন্টলি কনভিন্সিং হওয়ার কথা, কারণ তিনি একদম রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখাচ্ছেন, সেগুলো নিয়ে কভার কোর্টে গেছে। ভেরি ইন্টারেস্টিং। তুমি একটা জিনিস আমি এর আগেও তোমাকে বলেছি, এর আগের বারও গণেশ কুমারজি এই প্রশ্নটা করেছিলেন উনি যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং সে সাংবাদিক সম্মেলন টো একটা বিজেপির ভার্সন ছিল, আমরা বারবার বলেছি। দেখো এর আমি আসছি না, এটা তো এক্সপ্লেনেশন করতে হবে যে কোর্টে কেন যায়নি। আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি, ইভেন ইলেকশন কমিশন কেন কোর্টে যাচ্ছে না। আমরা এটা বলছি দাঁড়িয়ে থেকে, ইলেকশন একজন বিরোধী দলনেতা, ইলেক্টেড দলনেতা, তিনি দাঁড়িয়ে বিরোধী জায়গায় দাঁড়িয়ে আপনাদের সরকারকে চূড়ান্ত কারচুপি করে ক্ষমতায়, মানে সরকারকে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি, আপনাদের সরকারে আসতে দেওয়া হয়নি, তাহলে মেইন সাফারার কে? কংগ্রেস। এবং আমি এটাও বলছি যে রাহুল গান্ধী এত তথ্য দিচ্ছেন রাহুল গান্ধী, there is no doubt about it, সেই তথ্য নিয়ে তিনি কোর্টে কেন যাচ্ছেন না? আমি আবারও বলছি, এই চ্যালেঞ্জটা তো আমরা ইলেকশন কমিশনকে দাঁড়িয়ে একেবারে সরাসরি পাওয়ার পয়েন্ট প্রজেক্টর দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোথায় কোথায় এবং কেন, তার রেকর্ডটা পর্যন্ত ইলেকশন কমিশন পাচ্ছে। এটা হয়ে থাকলে তো অন্যায় হয়েছে, এটা হয়ে থাকলে তো চূড়ান্ত অন্যায় হয়েছে। কালকে হরিয়ানায় হয়েছে, আগামীকাল বিহারে হবে, পরশু বাংলায় হবে, তারপরের দিন কেরালা হবে, তারপর দিন তামিলনাড়ু। আমি ধরে নিতে পারি যদি এটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তো লোকসভার বিরোধী দলনেতাও। ঠিক এই কথাটাই আমি ঠিক এই কথাটাই বলছি, তিনি তো লোকসভার বিরোধী দলনেতাও, এটা তো একটা প্রধান আইডেন্টিটি। এবং তিনি যখন এই অভিযোগটা করছেন, পর্দার পিছনে করছেন না, তিনি সরাসরি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে বোঝাচ্ছেন এবং কারণগুলোকে প্রতি মুহূর্তে এক্সপ্লানেশন করছেন এবং প্রশ্ন করছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। গণেশ কুমারজি যদি না শুনতে পারেন আলাদা ব্যাপার, কিরণ রিজিজুজি যদি শুনতে না পারেন আলাদা ব্যাপার, আর শ্রমিক ভট্টাচার্যের প্রসঙ্গ আমি আনলামই না এখানে, এই প্রসঙ্গ এখানে আনলাম না, তার কারণ একটা ডাবল স্ট্যান্ডার্ডনেস এখানে প্রমাণ হচ্ছে। যে কারণটা আমরা বলছি হরিয়ানার, সেই কারণটা এরা বাংলায় বিরোধিতা একটা জায়গায় আসছে। তোমার মনে হয় এটা শতরূপার কাছে আসবো, কারণ শতরূপা আজকে রাহুল গান্ধী যা যা তথ্য তুলে ধরেছেন, যা যা বিষয় তুলে ধরেছেন এটাকে আরো এস্টাবলিশ করার জন্য, সেখানে তোমাদের নেতার বক্তব্য রয়েছে, যেখানে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বলছেন যে আমাদের ব্যবস্থা করা আছে। রাহুল গান্ধী সে প্রশ্নই তুলছেন যে ব্যবস্থাটা কি, তার ইঙ্গিতপূর্ণ হাসি। আমি এই প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট বিরতি তার আগে নেব, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি যে অন্তত দুবার রাহুল গান্ধী তিনি ভোট চুরির অভিযোগ এনেছেন এবং তথ্য প্রমাণ সহযোগে অভিযোগ এনেছেন। দেখুন, এসআইআর নিয়ে যখন সরগরম বাংলার রাজনীতি, তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের ভোট চুরির অভিযোগ আনলেন রাহুল গান্ধী। তবে এবারই প্রথম নয়, এর আগে 7ই অগস্ট ও 18ই সেপ্টেম্বর তথ্য তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে কারসাজির দাবি করেন তিনি। 7ই অগস্ট নিজের বাড়িতেই ইন্ডিয়া মঞ্চের নেতাদের নৈশভোজের আয়োজন করেন রাহুল। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেদিনই মোদি, শাহ আর 3 নির্বাচন কমিশনের ছবি পেছনে রেখে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা। মহারাষ্ট্র ও কর্ণাটকের ভোটের ফল তুলে ধরে কমিশনকে বিদ্ধ করেন তিনি। রাহুলের দাবি ছিল নতুন ভোটারের সংখ্যা সেখানে মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার বেশি হয়ে গিয়েছিল। ভোটের হার সবচেয়ে বেশি পড়েছিল বিকেল 5টার পর। মহারাষ্ট্রে লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যে 1 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছিল। ইন্ডিয়া জোট এ ব্যাপারে সওয়াল করলেও পাত্তা দেয়নি কমিশন। দেখতে দেওয়া হয়নি সিসিটিভি ফুটেজ। রাহুলের দাবি, কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রেই 1 লক্ষের বেশি জাল ভোটার পাওয়া গেছে, যাদের ঠিকানা স্পষ্ট নয়। নকল ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল। এক ঠিকানায় বাল্ক ভোটারের সংখ্যা 10,452। সেখানে ঠিকঠাক ফটো ছিল না 4,132 জনের। ফর্ম 6 অপব্যবহার করেছে 33,692 জন। বিজেপি ও নির্বাচন কমিশনের কারসাজিতে দেশ জুড়েই এই কাজ চলছে বলে দাবি করেছিলেন রাহুল। Proof that is black and white, absolutely clear, that the Chief Election Commissioner of India is protecting the people who have destroyed Indian democracy. 7ই অগস্টের পর 18ই সেপ্টেম্বর ফের সরব হন রাহুল গান্ধী। দাবি করেন 2023 সালের কর্ণাটক ভোটের আগে কেউ একজন 6,018টি ভোট মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কমিশনের ভেতর থেকেই তিনি একথা জানতে পেরেছিলেন। এভাবে কত ভোট যে কারচুপি হয়েছে তার ইয়ত্তা নেই বলে দাবি করেন রাহুল। ভোট চুরির প্রমাণ দিতে কর্ণাটক বিধানসভা কেন্দ্রের আলান্দের ফাইল তুলে ধরেন।
তার অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চোরদের আগলাচ্ছেন। নির্বাচনের পর নির্বাচনে কেউ একজন কারসাজি করছে। দেশ জুড়ে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বা জোড়া হচ্ছে। नागराज जी, इन्होंने 2 एप्लीकेशन 36 सेकंड में फाइल कर दी और मजे की बात देखिए, ये 4 बजे सुबह उठ के फाइल कर रहे हैं। पता नहीं क्या हुआ, 4 बजे सुबह कहा कि भैया मैं 2 वोटर को डिलीट कर दूंगा और कितने 36 सेकंड में डिलीट करने खुश हो गए। কর্ণাটক, মহারাষ্ট্রের পর এবার হরিয়ানা নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। কেন্দ্রীয়ভাবে কমিশন ও বিজেপি হাত মিলিয়ে ভোট চুরির খেলায় মেতেছে বলে অভিযোগ তুললেন তিনি। বাংলায় যখন এসআইআর শুরু হয়েছে, বিহারে যখন রাত পোহালেই নির্বাচন, তখন লোকসভার বিরোধী দলনেতার অভিযোগে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আগের কায়দাতেই সব অভিযোগ ওড়ানোর চেষ্টা করেছে কমিশন ও বিজেপি। কলকাতা টিভি। সতর্ক আমার বক্তব্য হচ্ছে বিরোধী দল, যেটা চন্দনদারাও বলছেন, বিরোধী দলনেতা এরকম ভাবে আমি ধরে নিলাম গোটাটা ভিত্তিহীন অভিযোগ। ইলেকশন কমিশন তো তার তো একটা মর্যাদা রয়েছে, তার একটা গরিমা রয়েছে। লোকসভায় বিরোধী দলনেতা সেই ইলেকশন কমিশনের গরিমা সেটা বারবার প্রেস কনফারেন্স করে, বারবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে, ভোট চুরি থেকে সরকার চুরির অভিযোগ এনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পার্টনারশিপে চিফ ইলেকশন কমিশনার এটা করছেন, এই অভিযোগ যখন আনছেন, তখন কেন তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তার বিরুদ্ধে কেন আদালতে যাওয়া হচ্ছে না? মৌপিয়া, আবার আমি হাসলে, আমি তোমাদের কথাই শুনে নিলাম যে তাহলে তো রাহুল গান্ধী ইলেকশন কমিশন তাকে তার গরিমা খর্ব করছেন। দিস ইজ সিরিয়াস। অফ কোর্স ইট ইজ সিরিয়াস। দেখো, কিছু ইনস্টিটিউশন থাকে ভারতবর্ষে, দয়া মায়া, মানে ইলেকশন কমিশন তো বাড়ির স্নেহশীল জেঠু নন। এক্স্যাক্টলি, যে আচ্ছা ঠিক আছে বাবা একটু করে ফেলেছে, একটু পরিবারের নাম একটু, এবার ঠিক আছে আমাদেরই তো, তা তো না। ইলেকশন কমিশন তো ইলেকশন কমিশন। দেখো, যেটা সিম্পল জিনিস তুমি বুঝতে পারছো অ্যাজ এ ভেরি সিনিয়র জ্ঞানেশ কুমার বুঝছেন না, এক্সপিরিয়েন্স জার্নালিস্ট। না, জ্ঞানেশ কুমার বুঝছে তো, কিন্তু না কংগ্রেস বুঝছে। আমি শেষ করি। ব্যবস্থা নিচ্ছে না কেন? কোর্টে যাচ্ছেন না কেন? না কংগ্রেস বুঝছে আর না মমতা ব্যানার্জি বুঝছে। মমতা ব্যানার্জি তো অকথ্য ভাষায় গালাগালি করে, অভিষেক ব্যানার্জি বিজেপি নেতা জ্ঞানেশ কুমার জি বুঝছেন, ভেরি স্পেসিফিক। না বুঝছেন না, সেটা তুমি বুঝলে কিভাবে? আমার টার্গেটটা আমি যখন বলছি জ্ঞানেশ কুমার জি বুঝছেন না, বুঝতে চাইছেন না, গরিমাকে বিনষ্ট করছেন, তুমি প্রোটেক্ট করলেই মাত্র, এই মাত্র প্রোটেক্ট করে বললে যে জ্ঞানেশ কুমার জি বুঝছেন না, সেটাকে দ্যাট ইজ অনলি দ্য পয়েন্ট। দেখো, ফার্স্ট অফ অল প্রথমত আমি তো ইলেকশন কমিশন কি বুঝেছে না বুঝেছে সেটা বলার আয়ত্তেই আমি নেই। আমি সেজন্য দুজন আমার সঙ্গে কিরেন রিজিজু তুলনা করেন। কিরেন রিজিজু হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার, উনি একটা কথা বলতে পারেন, কিন্তু আমি অ্যাজ আ স্পোকসপারসন অফ বিজেপি আমি এটা একেবারে ইলেকশন কমিশন নিয়ে মন্তব্য করতে পারি না। আমি যেটা তোমায় বলার চেষ্টা করছিলাম যে কিছু ইনস্টিটিউশন আছে ভারতবর্ষে এখনো, because it is the world's largest democracy, যারা এইগুলোর ঊর্ধ্বে, এবং তারা এই সব অপটিক্স, এই সব প্রেস কনফারেন্সে চেষ্টা করে পাত্তা না দিতে। তাও ইলেকশন কমিশন স্টেটমেন্ট দিয়েছে যে এইভাবে না বলে তুমি নর্মালি বলো, একটা লজিক্যালি বলো। এবং তোমাদের বিএলএ কি করছিল, তোমার যেটা বারবার তুমি প্রশ্ন করছো, which is a very valid question, যে কোর্টে যাচ্ছে না কেন? আমি তো বলছি আরো কমে একটা প্রপার, আমরা যেরকম ভাবে জানাই ইলেকশন কমিশনকে, আমরা যখন জানাতে যাই যে এই বুথে আমাদের মনে হচ্ছে রিগিং হয়েছে, বা এই বুথে ভোটার্স মানে ভোটার্স লিস্ট থেকে বাদ চলে গেছে, আমরা তো মুখে বলি না, ফোন করে বলি না, প্রেস কনফারেন্স করি না, আমরা তো যাই লজিক্যালি একটা লিস্ট দিয়ে এই বুথে এই হয়েছে ইলেকশন কমিশনকে জানাতে চাই। সো এখন যদি এর মতন লিডার অফ অপোজিশন যদি মনে করে যে পকেটে হাত দিয়ে প্রেস কনফারেন্স করে একটা বিশাল সেন্সেশন করে নেবেন, ইলেকশন কমিশন আমি সায়নের কাছে যাই। সায়ন তো আইনজীবীও। সায়ন, কি মনে হয় যে রাহুল গান্ধী কোর্টে যাচ্ছেন না, রাহুল গান্ধী ধরা যাক কোর্টে গেলেন এবং তোমাকে আইনজীবী করলেন, সত্যি তো যদি আমরা দেখি, তুমি তোমার কি মত যে তাতে তো যথেষ্ট ভ্যালিড পয়েন্ট পাওয়া যাবে আইনি লড়াইয়ের জন্য? না, দুটো কথা মৌপিয়া দি, তুমি আমাকে খুব ভ্যালিড কোয়েশ্চেন করেছো যে আমার যখন কোনো একটা গ্রাজ রয়েছে, আমার যখন কোনো একটা অভিযোগ রয়েছে, আমি কেন ইলেকশন পিটিশন করছি না? আমার ধারণা যিনি ভোটে হেরেছেন তিনি ইলেকশন পিটিশন করতে পারবেন।
ইলেকশন পিটিশনের বাইরে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো কোর্ট এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বলে আমার অ্যাজ মনে হয় না। মানে উইথ মাই লিমিটেড নলেজ, যে প্রার্থী হেরেছে বা তার যে লিমিটেড ডিসপিউট সেইটা নিয়ে সে খালি যেতে পারে, এটা আমার 1 নম্বর কথা। আমার 2 নম্বর কথা হচ্ছে কোর্টে যাওয়ার বিষয়তেও তো শতরূপাদি সুন্দর বললো যে পকেটে হাত দিয়ে কেন বলবে। 2016 সালে মুরলীধর সেনের যে পার্টি অফিস, ওই বিজেপির যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে 2016 সালে এরকম একটা ভিডিও দেখানো হয়েছিল। সেই ভিডিওতে শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিচ্ছিল। তারপরে বিজেপি কোর্টেও গেছিল। এখন শুভেন্দু অধিকারী হচ্ছে শতরূপাদির দলের বিশাল বড় নেতা। দেখো এই সমস্ত আলোচনার মধ্যে যাচ্ছি না, আলোচনাটা খুব স্পেসিফিক। মফিয়াদি, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার তৈরি হয় যাদের মাধ্যমে তাদের লেজিটিমেসি নিয়ে কোয়েশ্চেন উঠেছে। এটা কেবলমাত্র তৃণমূল, বিজেপি, সিপিএম এর ছোটখাটো কোনো ঝগড়ার বিষয় না, এবং বিজেপির এটা নিয়মে পরিণত হয়েছে। তুমি ভালো করে দেখো, শুধুমাত্র ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করছে তা নয়, তা ম্যানিপুলেট করে না করতে পারলে মহারাষ্ট্র মডেল, তারপর মধ্যপ্রদেশ মডেল, গোয়া মডেল, একের পর এক গভর্নমেন্টকে কবজায় করো, সরকার ভেঙে দাও, বাইরে আমি এখানে সায়ন আমি একটা প্রশ্ন তুলি, যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এরই মধ্যে এক সেকেন্ড এরই মধ্যে তো তেলেঙ্গানা নির্বাচনও আমরা দেখেছি, আমরা ঝাড়খণ্ড নির্বাচনও দেখেছি। সেখানে বিজেপির তরফ থেকে ভোট চুরির প্রশ্ন কি তোলা হয়েছে? যেটা বিজেপি তুলছে। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ সায়ন, হ্যাঁ তোমাকে। আমি তো তোমাকে খুব স্পেসিফিক ভাবে, হ্যাঁ আমি সরি, আমি মিসকোট করে গেলাম। আমি ভাবলাম বোধহয় কোনো প্যাকেজ বা কিছুর বিষয়। আমি তোমাকে আবার বলছি, যেহেতু আমি কোয়েশ্চেনটা মিস করে গেছি, না আমি বলছি, আরেকবার করছি, যে ধরো তেলেঙ্গানা, রাহুল গান্ধী কি বলছেন? রাহুল গান্ধী বলছেন রাহুল গান্ধী বলছেন যে হরিয়ানায় ভোট চুরি হয়েছে, রাহুল গান্ধী বলছেন মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে, তেলেঙ্গানাতে বা ঝাড়খণ্ডে সেখানে বিজেপি তাদের আশানুরূপ ফল করতে পারেনি, তারা পরাজিত হয়েছে। তারা কি ভোট চুরির অভিযোগ তুলছে? এটা বিজেপি বলছে যে আসলে হারলেই রাহুল গান্ধী এই ধরনের কিছু অজুহাত নিয়ে আসেন এবং বিহারে হার নিশ্চিত জেনে আগাম তিনি অজুহাত সাজিয়ে রাখছেন। বোগাস কথা আমি তোমাকে বলছি, বোগাস কথা। সর্বপ্রথম এই সামগ্রিক বিষয় নিয়ে যা আসে, দ্যাট ওয়াজ জেনারেল ইলেকশন। স্টেট ইলেকশন তো পরে আসছে। তুমি মনে করে দেখো, জেনারেল ইলেকশন নিয়েও কথা এসছে। আমি তোমাকে বলছি, হোয়াটসএভার ভারতবর্ষের ইলেকশন কমিশন তার নিরপেক্ষতা নিয়ে কোয়েশ্চেন উঠেছে, সেই নিরপেক্ষতার কোয়েশ্চেনে তাদেরকে ঠিক থাকতে হবে। সেটা কি সে থাকতে পারছে না? ইডি, সিবিআই যখন প্রশ্ন ওঠে, বিজেপির যারা মুখপত্র থাকে তারা তাদের মুখপত্র হিসেবেই কথা বলে। ইলেকশন কমিশনের হয়েও এখন বিজেপির নেতারা যা কথা বলছে, তারা যেন অ্যাজিভ ইলেকশন কমিশনটাও বিজেপি নিয়ে নিয়েছে। আমি খালি একটা প্রশ্ন শতরূপাদিকে করতে চাই। শতরূপাদি, এই ব্রাজিলের যে মডেল 22 জায়গায় নাম আছে, এই ব্রাজিলের মডেল যদি সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে, তিনি কি তার বেনিফিট পেতে পারবেন? এটা অবান্তর একটা প্রশ্ন। আমি এই ধরনের প্রশ্নের উত্তরই দিতে চাইছি না। আমি যে কথাটা বলছিলাম, চন্দনদা আমি তোমার কাছে আসবো, আমি একটু প্রদীপ্তর কাছে ঘুরে আসি। প্রদীপ্ত, আমি তোমাদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তোমরা ইন্ডিয়া জোটভুক্ত দলগুলো তারা বিভিন্ন ইস্যুতে এক বক্তব্যে থাকা সত্ত্বেও বেশ কিছু সময় আলোচনার মধ্যে উঠে আসে যে রাহুল গান্ধী বা কংগ্রেস তারা বিজেপি বিরোধী আক্রমণে তারা কতটা শান দিতে পারছেন, এই প্রশ্নটা তোমাদের তরফ থেকে বিভিন্ন সময় তোলা হয়েছে। আমি জাস্ট এখানেই ভাবার চেষ্টা করছি যে অগস্ট থেকে এই ভোট চুরি, আমি আবারও বলছি যে আমি ধরে নিচ্ছি রাহুল গান্ধী যা যা বলছেন সমস্ত তথ্য হচ্ছে সঠিক, সেক্ষেত্রে অগস্ট থেকে এই 3 মাসে যদি এখানে ধরা যাক যে তৃণমূল কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্যগুলো পেতেন, তাহলে কি করতেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কি সত্যি কি এই ইস্যুটা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে, প্রেস কনফারেন্স হচ্ছে, হাইড্রোজেন বোমা হচ্ছে, কিন্তু এটা নিয়ে সত্যি মাঠে নেমে ঝড় তোলা, ইলেকশন কমিশনকে প্রশ্নের মুখে তোলা,
সেটা কি হচ্ছে? আমি সেটাই বলছি যে গতকালকেও মানুষ দেখে নিয়েছে মাত্র 2-3টে জেলা নিয়ে কীরকম বড় একটা সমাবেশ মানুষ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মহারাষ্ট্র হরিয়ানা ভোটের পরপর বলে দিয়েছিলেন যে ওরা ওখানে দিল্লি ভোটের পরে ওরা এখানে ধরতে পারেনি, আমরা এখানে ধরে নিয়েছি। সেই প্রসঙ্গ আজকে এখানে রাহুল গান্ধী আনছেন। আমার আর একটা প্রসঙ্গ দিদি, যে তুমি যে কথাটা আমরা বারবার হারিয়ে যাচ্ছি এই প্রসঙ্গে, 2002কে যখন বেস করছি আমরা, তাহলে 2002 থেকে 2024 অবধি যেভাবে আমরা বিএলওদের ব্যবহার করেছি, যেভাবে ফর্ম 8 ফর্ম 6 দেওয়ার জন্য যে সরকারি মেশিনারি ব্যবহার করেছি, যে পরিমাণ আমরা হিউম্যান রিসোর্স ব্যবহার করেছি, সেগুলোকে এক লহমায় লোপাট করে দেওয়া হলো। এত সরকারি অর্থ মানে যখনই তুমি 2002কে কেন যোগ করছি একটু শুনবে। তার কারণ এই যে ইন বিটুইন যে কাজগুলো এই যে ভুয়ো ভোটার ঢোকানোর মধ্যে দিয়ে হয়ে গেছে, সেইটাকে জাস্টিফাই করতে হবে। সেইটা জাস্টিফাই করার জন্য ডবল এন্ট্রিগুলো কাটার যে প্রয়োজনীয়তা, দেখো দিদি আমি বাংলায় রয়েছি, আমি যদি বিহারে আমার মায়ের বাড়ি ছিল, এখন যদিও সেটা অন্য জায়গায়, হিনু বলে একটা জায়গা ঝাড়খণ্ডে, সেখানে যদি আমার মায়ের নাম থাকে, আমার মা যদি সেখান থেকে ফর্ম 8 ফিল আপ করে এখানে আসে, মা কি দেখতে যাবে ওখানে আছে কি না আছে? কে দেখবে? ইলেকশন কমিশন দেখবে, ওখানকার লোকাল লিডাররা দেখবেন। তাহলে সেই কাজটা হয় ওখানে কংগ্রেস ফেল করেছিল, অথবা ওখানে ইলেকশন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ, যে কারণে আজকে ওই যেটা কলেজিয়াম সিস্টেমের মতন বিচারপতিকে বদল করে বা প্রধানমন্ত্রী নিজের লোককে ঢোকাচ্ছে। এই জায়গাতেই তো আমরা প্রশ্ন করছি যে যখন জ্ঞানেশ কুমার বা তার পুরো পরিবারকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, বা জ্ঞানেশ কুমারের সঙ্গে অমিত শাহের যে সম্পর্ক সেটা যখন আমরা চোখে আনছি, তখন তোমাকে লাস্ট উদাহরণ দিয়ে শেষ করে দেবো, পশ্চিমবঙ্গে 3 বা 4 জনের বিরুদ্ধে ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নিল? যদি আজকে রাহুল গান্ধী যে অপরাধ করছে বিজেপির মতন যা বলছে, রাহুল গান্ধী তো বিরাট বড় অপরাধ করে ফেলেছেন যে তিনি এই ধরনের পকেটে হাত দিয়ে এই ধরনের ভুয়ো অভিযোগ করছেন। আমি সেটাই, ডিফামেশন তো অন্যায়, তাহলে তো অন্যায়। একটা সংবিধানের সংস্থাকে ধরো, এখান থেকে আমি রাজ্যপালের নামে একটা বাজে কথা বলি, তুমি জানো দিদি, তোমার অভিজ্ঞতা আছে যে তোমার সঙ্গে বৈঠক করতে করতে কেউ একজন রাজ্যপাল নিয়ে বাজে কথা বলে ফেলেছিলেন, রাজ্যপালের দপ্তর থেকে তার কাছে একটা চিঠি চলে এসেছিল যে তুমি জবাব দাও। তাহলে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে 3-4 জনকে শোকজ করার জন্য চিঠি পাঠাতে পারে, বা তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার জন্য বলতে পারে, বা সাসপেনশনের জন্য বলতে পারে। রাহুল গান্ধীর মতন একজন নেতা, যাকে পুরো ভারত ফলো করছে, পুরো ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আজকে ওই শাড়ি নিয়ে চর্চা চলছে, তাহলে সেখানে তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিল না? এখানেই প্রমাণ করছে যে কোথাও গিয়ে ঢোক গিলতে বাধ্য হচ্ছে ইসিআই। আমি একটু দেখে নি যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি কি বলেছেন। आज मेरे भाई ने सबके सामने हरियाणा के चुनाव की बातें बताई हैं, किस तरह से पूरा चुनाव चोरी किया है। पूरा देश देख रहा है और पूरे देश को देखना चाहिए, लेकिन मेरे भाई देश से शिकायत है, देश चुप क्यों है? चुप क्यों हो? अपनी शक्ति को पहचान क्यों नहीं रहे हो? बदलो इनको। खदेड़ दो इनकी सरकार को, एक नई सरकार बनाओ। চলুন, আমার এখানে একটা প্রশ্ন, দেশ কেউ চুপ হ্যাঁ প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, আবারও বলছি রাহুল গান্ধী যে অভিযোগগুলো এনেছেন বিস্ফোরক অভিযোগ, শতরূপারা মানুক বা না মানুক, যদি তার সারবত্তা থেকে থাকে, বিস্ফোরক অভিযোগ, এরকম অভিযোগের উপর ভিত্তি করে সরকার বদলের রসদ মজুদ থাকে, দেশ কেউ চুপ থাকবে? তার আগে কংগ্রেস এটা নিয়ে কতটা ময়দানে নামছে, একেবারে পরিষ্কার দেশকে জাগাতে, দেশের মুখের আর ভাঙাতে তো পলিটিক্যাল বিরোধীদের তো সেটাই কাজ। আমি একটা কথা বলি মৌপিয়া, রাস্তায় দাঁড়িয়ে 12 লক্ষ লোকের মিছিল করা আর সারা ভারতবর্ষে 12 কোটি আপনি খুব ভালো করে জানেন, আমি এত বছর ধরে পলিটিক্স কভার করছি, যে কোন ইস্যু, সেই ইস্যুটাকে কিভাবে, যদি সেই ইস্যুর সারবত্তা থাকে, সেই ইস্যুকে নিয়ে কিভাবে তার আলটিমেট তার গন্তব্য অবধি পৌঁছতে হয়, তার একটা জার্নি আছে, সেটা একটা পিপিটি প্রেজেন্টেশন নয়। তাকে একেবারেই পৌঁছেছে, এবং সেটা পৌঁছেছে বলে আজকে এখানে এই আলোড়ন। আমি তোমাকে একটা কথা বলি মৌপিয়া, যদি কন্টিনিউটি করার সুযোগ থাকে, একটা জিনিস আমাকে বুঝতে হবে, এই রাহুল গান্ধীকে ডিবার্ট করা হয়েছিল তোমার মনে আছে এর আগের পার্লামেন্টে, কারণটা কি ছিল আমি নতুনভাবে এক্সপ্লেনেশন করছিলাম, এবং তার সাথে নরেন্দ্র মোদীজির নাম যুক্ত ছিল। সে তার পরবর্তী সময় তিনি ইভেন তাকে ঘর থেকে বাস্তুচ্যুত করা হয়েছিল, পরে কোর্টে ফিরে এসছেন। আমি তোমাকে এই কথাটা এই কারণে বলছি
যে আজকে রাহুল গান্ধী স্পেসিফিক্যালি, না আমি কেন বলি, দেশের কাছে তার আগে যেভাবে বিজেপি তাকে প্রাপ্য ট্যাগ দিত, সেখান থেকে এই রাহুল গান্ধী ইজ ডিফারেন্ট, देयर इज নো ডাউট অ্যাবাউট ইট, বাট মাই পয়েন্ট ইজ ডিফারেন্ট। আমি সেখানেই আসছি তো, তোমার কি বুঝতে পারছেন যে যে সিরিয়াস অভিযোগ রাহুল গান্ধী আনছেন তার যথেষ্ট পটেনশিয়াল রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অপারেশন সরকার চোরি, এই অভিযোগের যে অভিঘাত, সেই অভিঘাতে সত্যি সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা। তা সেটা পড়ছে, সেটা তো খুব স্বাভাবিকভাবে পড়ছে। আমি কেন এই রেফারেন্সটা করলাম, তুমি এখানে খুব ভালো করে জানো শুধু ইলেকশন কমিশন নয়, তুমি একেবারে শুরুতেই শুরু করেছিলে আরও দুজনের নাম নিয়ে, আরও দুজনের এই অ্যাক্সেসের মধ্যে থাকা, এবং আমি আগের এক্সাম্পলটা কেন দিয়েছিলাম, তার নাম যুক্ত ছিল বলে আজকে সেদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে শক্তি এখন নেই। আমি শুধু এই কথাটা এই কারণে বলবার চেষ্টা করছি যে আজকে সারা দেশের প্রশ্নটা কেন, গণতন্ত্রের মজবুত বুনিয়ান যখন কোয়েশ্চেনের মুখে পড়ে, তখন ভারতবর্ষের কোয়েশ্চেনের মুখে পড়ে, কোনো কংগ্রেসই কোনো নির্দিষ্ট দলের জন্য না। পার্টনারশিপে মুখ্য নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা পার্টনারশিপে, তারা যৌথ উদ্যোগে গণতন্ত্রকে ধ্বংস করছে। দেখো মফিয়া, যারা আমি জেনারেলি এই ধরনের কথা বলি না, কিন্তু এরা যেহেতু সবাই পাবলিক লাইফে আছে, যে দুজন যে ভাই বোন এখন বলছে যে দেশ কিউ চুপ হ্যাঁ সরকার চোরি হো গিয়া, তারই ঠাকুমার একটা ইলেকশন ডিসমিসড হয়ে গেছিলো, যার জন্য তারপরে সেই বাধ্য হয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছিল। আমি জাস্ট একটা, চন্দনদা দুবার এটা করো না, আমি তোমার সময় একটা কথা বলি, সেকেন্ড টাইম ইউ আর ডুইং দিস। বলো প্লিজ। দেখো, প্রথমত রাহুল গান্ধী এই ধরনের অপটিক্স ভালোবাসে, বিভিন্ন রকম আজকে রাফায়েল নিয়ে কথা বললো, না বলতে হবে, আবার তুমি ইন্টারাপ্ট করতে চাইলে আমার কিছু করার নেই। বারবার যেটা লজিক্যালি যদি ইলেকশন কমিশনকে জানানো হয়, ইলেকশন কমিশন তার একেবারে ডিজিটাইজড একটা স্টেটমেন্ট দেবে, এরা ভ্যালিড, এরা ভ্যালিড নয়। এবার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্টেটের কথা বলছে সেই স্টেটে যদি এতগুলো 294 না কাদের ব্রাজিল মডেল হয়ে থাকে, সেই সময় যে সময় হয়েছিল সেই সময় সরকার কার ছিল? এখন তো আমরা আমাদের সরকার, কিন্তু মাই পয়েন্ট হিয়ার যে আজকে এতগুলো এতগুলো সরকার, এতগুলো পার্টি যখন পয়েন্ট আউট করছে, তার রেসপন্সে ইলেকশন কমিশনকে ঘিরে কোনো কোয়েশ্চেন কোনোদিন উঠেছে? ইলেকশন কমিশনকে ঘিরে কখনো কোনো কোয়েশ্চেন উঠেছে? 2003 যে আইনটা করা হয়েছে, শুধু পার্লামেন্টে বেশি সংখ্যক সদস্য ছিল বলে করতে পেরেছে। এটা হতে পারে নাকি 2:1 গণতন্ত্রের রক্ষা কবচ? হতে পারে কখনো? জ্ঞানেশ কুমার ইজ আ প্রোডাক্ট অফ বিজেপি। জ্ঞানেশ কুমার আন্ডারলাইন করছি, ইজ আ প্রোডাক্ট অফ বিজেপি, আর বিজেপি যার জন্য প্রোটেক্ট করতে এগিয়ে আসছে, এটা বাস্তব। আজকে গণতন্ত্রের বুনিয়াদটাই কোয়েশ্চেনের মুখে। কেন গণতন্ত্রের বুনিয়াদ কোয়েশ্চেনের মুখে? কারণ ওটা আমার গায়ে আরো বেশি লাগছে, দেশটা স্বাধীন আমরা করেছি, দেশকে গণতন্ত্র আমরা বসিয়েছি, আমরা বুনিয়াদ তৈরি করেছি গণতন্ত্রের। এই গণতন্ত্রকে ছিনতাই হতে দেওয়া যাবে না, আর দেবে না বলেই নিচু বলার কথা বলছি। আমি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, এই অভিযোগগুলো তো খুব গুরুতর অভিযোগ। এখন কি যেটা বিজেপি যেটা বলছে যে ঠিকই তো, মিন্তা দেবী নিয়ে সত্যি তো আলোচনা শুরু হয়ে গিয়েছিল, দিকে দিকে আলোচনা হচ্ছিল, তারপর মিন্তা দেবী ইস্যুটা সেটা রীতিমতো গায়েব হয়ে গেল। না দেখো, ইস্যু ওরিয়েন্টেশন রাজনীতিতে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমেই হয় দিদি। তুমি যে প্রসঙ্গটা বলছিলে, তুমি যদি মানুষের কাছে পৌঁছাতে না পারো তাহলে তুমি দিনের শেষে ব্যর্থ নেতৃত্ব হয়েই থেকে যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কাজটাই করছেন, যে মানুষের দরবারে পৌঁছানোর জন্য। কারণ মানুষের শক্তি, প্রিয়াঙ্কা গান্ধী তো এক জায়গায় ঠিক কথাই বলেছেন যে মানুষের শক্তি সব থেকে বড় শক্তি। আমরা দিনের শেষে আমাদের বিরুদ্ধে এত অভিযোগ বিজেপি এনেছিল, কিন্তু সেই অভিযোগগুলো ওরা নিজেরাই মাঠে মেরে দিচ্ছে। রাহুল গান্ধীর এই যে অপারেশন সরকার চোরির যে অভিযোগটা, আজকে বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, আজকে 12:30 থেকে যদি এখন আমরা দেখি 6-7 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কি ইন্ডিয়া জোটভুক্ত অন্য যে দলগুলো
তাদেরকে আমরা খুব আদিত্য ঠাকরেকে বলতে দেখেছি, আরো দু একজনকে বলতে দেখেছি। আমি পার্টিকুলারলি তৃণমূল কংগ্রেসের কথা বলি, সত্যি কি তৃণমূল কংগ্রেস এটা নিয়ে খুব সুর চড়াচ্ছে? তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে, মানে ইনফ্যাক্ট কংগ্রেস বলার আগে থেকে এটা নিয়ে বলছে, সেটা তোমাকে আমি 3 বার এর আগে বলেছি দিদি। এবং তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই ধরনের ভোট চুরির ঘটনা জনসমক্ষে যত বেশি আনবো তত বেশি বিজেপির যে মুখোশটা সেটা ধীরে ধীরে খুঁড়ে পড়বে। কারণ এরা তো সেই গোলকাওয়ারের একটা অনুশীলন করে আর কি রাজনীতি, যেখানে মূলত মূল কাঠামোটাকে এরা ভেঙে দেবে সংবিধানের এবং নিজের মতন করে সংবিধানকে পরিচালনা করবে। আনকনস্টিটিউশনাল কথাটা শতরূপাদি বারবার বলছেন, তাই যদি হবে তাহলে কনস্টিটিউশন রক্ষার দায়িত্ব যাদের রয়েছে তারা কেন কনস্টিটিউশন রক্ষার জন্য নিজেদের ভূমিকাটা পালন করছেন না? সেখানেই তো প্রশ্নটা আসছে। সায়ন, তুমি যেমনটা বললে যে হ্যাঁ ইলেকশন পিটিশন করা যেতে পারে, আমি কোর্টের কথা ছেড়ে দিলাম। রাহুল গান্ধীর সমস্ত বিস্ফোরক তথ্য নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এই অপারেশন সরকার চুরি, ভোট চুরি এটা নিয়ে চর্চা চলছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস বা রাহুল গান্ধী তিনি তো ইলেকশন কমিশনারের, চিফ ইলেকশন কমিশনারের একটা অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারেন এবং তাকে গিয়ে তার সামনে তো এগুলো তিনি তুলে ধরে তার উত্তর চাইতে পারেন। ও তো পার্শিয়ালি সিলেক্টেড। কংগ্রেস মানে কার অ্যাপয়েন্টমেন্ট চাইবে না, কংগ্রেস কার অ্যাপয়েন্টমেন্ট তুমি বলো না হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, জাস্ট অ্যানাদার পিপিটি, আর এক মাস পরে আরেকটা পিপিটি। আমি তোমাকে না 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 সেটা 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 অনুচিত। গোটা দেশের জনমত তৈরি করবার জন্য যা প্রয়োজনীয় তা করা উচিত। জনমত তৈরির জন্য আদালত সবসময় প্রকৃত যে জায়গা হয় তা নয়, কিন্তু জনমত তৈরি করবার জন্য মানুষকে তো সাথে পেতে হবে, মানুষকে সাথে রাখবার জন্য যে লড়াই আন্দোলন তা হওয়া উচিত। আমি একটা কথা খালি বলতে চাই, এই এতক্ষণ ধরে যা লড়াই আন্দোলন যা যা হলো, আর শতরূপাদি আজকে যে হারে চিল্লালো, আমি খালি প্লিজ কোনো ব্যক্তি আক্রমণ না, সায়ন একদিন এক একজন চিৎকার করেন, সেটাকে এভাবে বলা ঠিক না। আরে আমি চিল্লা, আচ্ছা আচ্ছা একটু উচ্চ স্বরে কথা বললো, আই কারেক্ট মাইসেলফ। আমি বলছি শতরূপাদি যেভাবে একটু উচ্চ স্বরে কথা বললো, জেনারেলি তো বলে না। বলছি ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, তো শতরূপাদি এত হাইপার হয়ে যাচ্ছে কেন? আমি ইলেকশন কমিশনের হয়ে কোনো কথা বলি না। না ইলেকশন কমিশন, এক সেকেন্ড, ইলেকশন কমিশন নিয়ে কত প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু আসলে তো হরিয়ানায় সরকার চুরি করেছে, হরিয়ানায় যে সরকার গড়েছে, যারা গড়েছে আঙুলটা তো তাদের দিকে ওঠে যে তারা আসলে বৈধ সরকার করেনি। কাজে ডেফিনেটলি শতরূপারা স্টেক হোল্ডার। গোপিয়াদি এটা শুধু আজকের বিষয় নয়, একদম গোপিয়াদি আমি তোমাকে বলছি এটা শুধু আজকের বিষয় নয়, আগের দুটো যে এরকম ধরনের আলোচনা হয়েছে এই রিলেটেড, সেখানেও দেখো যে বিজেপি চেল্লামেল্লি করেছে ব্যাঙ্গালোরের একটি ঘটনার কেন্দ্রে। আমাদের সৎসাহস আছে, আমরা পাওয়ারে এসে এসআইআর করেছি, এতদিন না কংগ্রেস করেছে না অন্য কেউ করেছে। আবার ইতিহাসটা একটু শুনে নিই। না কংগ্রেস করেছে, সেন্সাসটা করতে পারেনি, সবথেকে বড় প্রশ্ন। জালিয়াতির বুনিয়াদটা একদম চন্দনার কাছে চন্দনা নাও হোয়াট, আবার আরেকটা এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অপেক্ষা হবে। খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। এটা পাওয়ার পয়েন্ট বলে না, পাওয়ার পয়েন্টের জায়গায় দাঁড়িয়ে একটা কনভিকশন আছে, এটা কনভিকশন আছে। শতরূপারা যা ইচ্ছে বলতে পারে, বাট আমি এটাই প্রশ্ন করছি, আমার বক্তব্য হচ্ছে আমি একবারও বলছি না যে কনভিকশন নেই, আমি একবারও বলছি না যে এই তথ্য প্রমাণগুলো বেসলেস। আমার বক্তব্য হচ্ছে তো খুব সিরিয়াস অভিযোগ এটা নিয়ে। নাও হোয়াট, এবার এটা কংগ্রেস কি করবে? এখানে এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করে আবার পরের চ্যাপ্টারে দেখো কংগ্রেস নেতৃত্ব কি করবে, এটা উচ্চতর নেতৃত্বের প্রশ্ন, খুব স্বাভাবিক। আমি একটা বাস্তব সেটা হলো যে আজকে আমি যে কারণে এখানে এক্সপ্লানেশনের কারণে, যেটা এটাও একটা প্রচারের মাধ্যম, এবং আমরা বারবার বলছি যে জনগণকে তুমি যদি আলটিমেটলি কনভিন্স করতে পারো। তুমি আজকে একদম সঠিক কথা বললে যে তৃণমূল প্রতিনিধিকে প্রশ্ন করলে যে তৃণমূল কি করবে, কি যেন নাম ওদের, ইন্ডি জোট, তারা কি করবে। দ্য পয়েন্ট হিয়ার, যেটা আমি এত চেঁচামেচির মধ্যে বললাম, রাহুল গান্ধী ইজ নো রেলেভেন্স। আমাদের সময় একদম শেষ। রাহুল গান্ধী যে আজকে অত্যন্ত গুরুতর অভিযোগ তুলে দিয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনো পর্যন্ত বিহার নির্বাচন থেকে ফোকাস ঘোরাতে চাইছেন রাহুল গান্ধী, ইত্যাদি আক্রমণে শান দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনকি ইসিআই এর তরফ থেকেও যে বক্তব্য উঠে আসছে যে রাহুল গান্ধীর বক্তব্যকে ভিত্তিহীন বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইরকম সিরিয়াস অভিযোগ
সেটা এই মুহূর্তে বর্তমান জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার অভিঘাতের মাত্রা যেটা হওয়ার কথা, সত্যি কি সেই মতো কংগ্রেস এই বিষয়টাকে তুলতে পারছে, নাকি একটা নিয়মিত একটা অন্তর রেখে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে থাকছে। কারণ যদি সরকার চোরির অভিযোগ সঠিক হয় তাহলে সেটা এই দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বড় একটা ঘটনা, যা সত্যি অনেক অদল বদল করে দিতে পারে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।